আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মাহে রমজানের দিনগুলো আশা করছি সবার ভালোই কাটছে। আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক। আমাদের মাহে রমজান সিয়াম সাধনা তাৎপর্যপূর্ণ হোক এ আশা করছি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সফর করে গিয়েছেন। জাতীয় এবং আন্তর্জাতিক উভয় প্রেক্ষিতেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই সফরের লক্ষ্য বা এই সফরের উদ্দেশ্য নিয়ে সর্বশেষ সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব নিজেই বলেছেন কেন এসছেন। তিনি বলেছেন, রোহিঙ্গা শরণার্থী এবং তাদেরকে আতিথেয়তা প্রদানকারী দেশ বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশের জন্যই তিনি বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি আমরা জেনেছি যে প্রতি রমজানেই তিনি কোনো না কোনো মুসলিম দেশ সফর করেন এবং সেই সময় ওই দেশের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তিনি সেখানে সমন্বয় করেন। এই প্রেক্ষিতে আমরা বলতে পারি বাংলাদেশের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে এখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে, জাতীয় রাজনীতির আকৃতি নিয়ে আলোচনা হচ্ছে, দেশের ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা হচ্ছে, অন্যদিকে রোহিঙ্গা ইস্যুটি একটি বার্নিং ইস্যু তো আছেই। তো এই দুইটিকে তিনি অ্যান্ডোজ করেছেন এবং যথারীতি এই সফরটি আমরা মনে করি আসলেই তাৎপর্যপূর্ণ। সংবাদ সম্মেলনে তিনি সফরের সামারি টেনেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ সরকারের সংস্কারে জাতিসংঘ সহযোগী হতে প্রস্তুত আছে। এদেশের ন্যায্য এবং টেকসই ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত আছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়টি তিনি বলেছেন। পাশাপাশি রোহিঙ্গাদের যে মানবিক সহায়তা, এটি অর্ধেক করে দেওয়া হয়েছে এই মাস থেকে, সামনের মাস থেকে। এই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক, এই কথাটি তিনি বলেছেন এবং তাদের প্রত্যাবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ। তারা যাতে তাদের দেশে ফিরে যেতে পারে, সেক্ষেত্রে মায়ানমারের সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে যে সংঘর্ষ চলছে, এই বিষয়টি তিনি তুলে এনেছেন এবং এই সংঘর্ষের কারণে এখন সেখানে ফেরত যাওয়া কঠিন হবে। এক্ষেত্রে তিনি আরাকান আর্মিকেও আলোচনায় রাখার বা আলোচনায় যুক্ত করার ব্যাপারে তার মতামত দিয়েছেন। এই পয়েন্টটি গুরুত্বপূর্ণ, আমরা এই পয়েন্টে কথা বলবো। মায়ানমারের ভিতরে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য একটা বিশেষ করিডোর অথবা চ্যানেল ব্যবহার করার অনুমতি বাংলাদেশ সরকার যাতে দেয় বা বাংলাদেশের সরকারের অনুমোদন প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন, এটি তিনি আশা করেছেন। এটাও জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমরা মনে করি। তিনি বলেছেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আছে। এক্ষেত্রে আমরা একমত। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ন্যায়সঙ্গত, আমাদের ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ, যে কথাটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও বলে থাকেন, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথে সমর্থন যোগানো, এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত। তিনি গণতন্ত্র এবং উন্নয়নকে এন্ডোর্স করেছেন, এটার প্রতি সমর্থনের কথা বলেছেন। যদিও নির্বাচন নিয়ে কিছু ওভাবে মোটা দাগে কোনো কথাবার্তা আমরা দেখিনি, তবে রাজনৈতিক দলগুলোর অনেকগুলো দল নিয়েই তিনি সেখানে কথা বলেছেন, প্রোগ্রাম করেছেন, তাদের কিছু কথাও শুনেছেন এবং এই প্রেক্ষিতে গণতন্ত্রের কথা বলেছেন, উন্নয়নের কথা বলেছেন। ঢাকায় জাতিসংঘের নতুন অফিস উদ্বোধন করেছেন। এটি জাতিসংঘের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ এবং উনার কেরিয়ারের জন্য এটি একটা বড় একটি পয়েন্ট ছিল। আর বাংলাদেশেও আমরা জাতিসংঘের একটি নতুন অফিস পেলাম। 1 লক্ষ রোহিঙ্গাকে নিয়ে, সাথে নিয়ে, প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদেরকে নিয়ে তিনি সাথে নিয়ে, রোহিঙ্গাদেরকে নিয়ে এবং পাঞ্জাবি পরিহিত অবস্থায় তিনি সেখানে গিয়েছেন, ইফতার করেছেন। এটা একটি
তাৎপর্যপূর্ণ এবং যুগান্তকারী কাজ ছিল, এবং পৃথিবীতে আমার মনে হয় না দ্বিতীয় উদাহরণ আর আছে। এই উদাহরণটি তিনি সৃষ্টি করলেন। প্রফেসর ইউনুস এই অবস্থাটা সৃষ্টি করে দিয়েছেন, এবং ব্যক্তিগতভাবে জাতিসংঘের মহাসচিবের কেরিয়ারেও এটি একটি বড় পয়েন্ট যোগ করেছে আমি মনে করি। ডক্টর ইউনুস আঞ্চলিক ভাষায় চট্টগ্রামে যে কয়টি বক্তব্য দিয়েছেন, আঞ্চলিক ভাষায় বক্তব্য দিয়েছেন। তো এটি তার দৃশ্য তো দেখতে সুন্দর লেগেছে, এবং রোহিঙ্গারাও কথাগুলো বুঝেছেন, চট্টগ্রামের মানুষও খুশি হয়েছেন। কিন্তু বিষয়টা নিয়ে আবার অনেকের দ্বিমতও আছে। পাশাপাশি আঞ্চলিক এই ভাষাটাকে অফিসিয়াল এক ধরনের স্বীকৃতি প্রদান করা হয়, যদিও আমাদের কোনো আঞ্চলিক ভাষারই নিজস্ব বর্ণমালা এই মুহূর্তে প্রচলিত নেই, এবং এই ভাষা নিয়ে আলাদা কোনো চর্চা, মৌখিক চর্চা তো আছেই, কিন্তু ভাষাগত যে বিষয় এটা কিন্তু এইভাবে আসলে প্রতিষ্ঠিত না, যে আঞ্চলিকভাবে যে ভাষাগুলো আছে আমাদের, আমরা কমনভাবে বাংলা ভাষায় জানি এগুলো, কিন্তু এটাকে অন্য ভাষায় রূপান্তরের প্রশ্ন যদি আসে, তো এটা একটা অনুষঙ্গ হিসেবে আমি মনে করি কাজ করবে। এই বিষয়টি ভবিষ্যতের জন্য পয়েন্টটা আপনাদের কাছে রাখলাম, এটি একটি উপজীব্য হবে। আমরা যে পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম, রোহিঙ্গাদের প্রসঙ্গটি, প্রফেসর ইউনুস তার বক্তব্যে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে আগামী বছর, আগামী ঈদে যাতে আপনারা নিজেদের লোকদের সাথে নিয়ে ঈদ করতে পারেন, বাপদাদার কবর জিয়ারত করতে পারেন। অত্যন্ত চমৎকারভাবে তিনি এবং অত্যন্ত বিজ্ঞজনোচিতভাবে এই কথাগুলো তিনি বলেছেন। এই কথার গভীর তাৎপর্য আছে, এবং আমরাও এটা প্রত্যাশা করি। রোহিঙ্গারা যথানিয়মে তাদের দেশে ফেরত যাবে, নিরাপত্তার সাথে অধিকার নিয়ে তারা ফেরত যাবে, এটা আমরা প্রত্যাশা করি। তো জাতিসংঘের মহাসচিবের যে বক্তব্যগুলো তিনি সমাপনী সংবাদ সম্মেলনে বলেছেন, এর মধ্যে একটি কথা ছিল যে সেখানে আরাকান আর্মি এবং মায়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে, এবং এই সংঘর্ষের মধ্যে প্রত্যাবর্তনটি কঠিন হয়ে যাবে। পয়েন্টটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, প্রত্যাবর্তন কঠিন হবে। সেজন্য তিনি আশা করেছেন আরাকান আর্মিকেও যাতে আলোচনায় সংযুক্ত করা হয়। পরিষ্কার কথা, আরাকান আর্মির সাথে আলোচনার বিষয়টি আমরাও সমর্থন করেছি অন্যভাবে, যেহেতু বলা যায় আমাদের প্রতিবেশী বদলে গিয়েছে। যদি আরাকান স্টেটটা স্বাধীনভাবে স্বাধীনতা ঘোষণা করে, তো আমাদের প্রতিবেশী তো বদলে গিয়েছে, পুরা বর্ডার এলাকা। এই জন্য তাদের সাথে আলোচনার দরজা উন্মুক্ত হওয়া দরকার, এবং রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন করতে হলো, এটি দরকার। আবার রোহিঙ্গাদের সাথে বিশেষ করে আরাকান আর্মির অধিকাংশই তো এটা বৌদ্ধ জনগোষ্ঠী, অধিকাংশ না, পুরোটাই বৌদ্ধ জনগোষ্ঠী, বৌদ্ধদের তরুণ জনগোষ্ঠী, এবং অনেকেই এটাকে মগ জাতি বলছে। ঘটনা যাই ঘটুক, তাদের সাথে জাতিগতভাবে রোহিঙ্গাদের ফ্রিকশন আছে, এবং মায়ানমারের আর্মি সেনাবাহিনী অত্যাচার করার আগে কিন্তু আরাকান আর্মির সাথে মায়ানমার রোহিঙ্গাদের সমস্যাটা কিন্তু শুরু হয়েছিল, এবং আরাকান আর্মির পক্ষ থেকে কিন্তু নির্যাতনও হয়েছিল। সুতরাং এখন এটি বাস্তবসম্মত বিষয়, আরাকান আর্মিকে বিবেচনায় নিয়ে তাদেরকে কনভিন্স করে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে হবে। এবং আরাকান আর্মিরও এই মুহূর্তে বাংলাদেশের সাপোর্ট ছাড়া তারা অনেক কিছু করতে পারবে না। চীন বলি, অন্য দেশ বলি, যারাই সহযোগিতা করতে চাক না কেন, বাংলাদেশের প্রয়োজন আছে তাদের। এখন বাংলাদেশের সাথে ভালো আচরণ না করে আরাকান আর্মি কোনোভাবেই ভালো কিছু করতে পারবে না। সুতরাং এই বিষয়টা তাদেরকে বোঝানোর প্রয়োজন আছে, তারা বুঝতে হবে কথাটি। সহজ ভাষাতে তারা বুঝবে না, এটা বোঝার জন্য যা দরকার তা করতে হবে, একটা কথা। দ্বিতীয় হলো, সেখানে যদি রোহিঙ্গারা প্রত্যাবর্তন করতে হয়, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপস্থিতির প্রয়োজন আছে। কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যেটি
জাতিসংঘের মহাসচিব বলেছেন, এর মধ্যে আলোচনা এসছে অর্থনৈতিক সহযোগিতা সেখানে পৌঁছানোর জন্য একটি করিডোর দেওয়া দরকার। নির্বিঘ্নে বাংলাদেশ থেকে জাতিসংঘের প্রতিনিধি অথবা সেবা সংস্থার প্রতিনিধিরা সেখানে যাবেন। আফগানিস্তানে কিন্তু এভাবে করা হয়েছিল যুদ্ধবিধ্বস্ত অবস্থায়, তালেবানরা ক্ষমতায় আসার আগে, এবং সেখানে এনজিও প্রতিনিধিরা সমগ্র আফগানিস্তানে যেভাবে ছড়িয়ে পড়েছে, আফগানিস্তানের কালচারকে বদলে ফেলার চেষ্টা করেছিল, সেটা অন্য আলোচনা। এখন করিডোর দিয়ে সেবা সংস্থার প্রতিনিধিরা যাবেন। নিরাপত্তার যে ইস্যুটি আলোচনা এসছে, এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নিরাপত্তার যে ঝুঁকি আছে এবং ওখান থেকে আবার ব্যাক করার যে সুযোগ রোহিঙ্গারা অথবা অন্য জনগোষ্ঠী ও জাতিগোষ্ঠীও পাবে, এর সাথে নতুন যে সমস্যাগুলো আমাদের ফেস করতে হবে সেটা হলো সাহায্য করতে গিয়ে যে এনজিও প্রতিনিধি যাবে, বিদেশের বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধি যাবে, এর মধ্যে অনেক গোয়েন্দা সংস্থার লোকজন যাবেন। আপনার আমেরিকার বলি অথবা ইউরোপিয়ান দেশগুলোর কথা বলি, অনেক গোয়েন্দা সংস্থার লোকরা যাবে। আফগানিস্তানে যখন আমেরিকার লোকরা সাহায্য করতে গিয়েছিল, রাশিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধ করছিলেন আফগানি মুজাহিদরা, আমেরিকার সাহায্য সংস্থা লোকরা এমনভাবে তাদের সাথে মিশে গিয়েছিল, এরা রুট লেভেলে, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল পর্যন্ত কারা নেতৃত্বে আসতে পারে ভবিষ্যতে, এদের সম্ভাব্য সকলের ডাটা, এদের রেটিনা স্ক্যান করা, এদের ডিএনএ স্যাম্পল কালেক্ট করা, এদের শরীরের ওজন কত, সব কিন্তু এর মধ্যে সংগ্রহ করে ফেলেছিলেন। এখানে একটা ভূরাজনৈতিক বিষয় এখানে আসবে। আরাকান আর্মি আসলে কাদের সাথে শেষ পর্যন্ত সম্পর্কটা বেশি রাখবে? তারা চায়নার সাথে সম্পর্ক যেমন রাখছে, আমেরিকা অনেকভাবে চেষ্টা করেছে সম্পর্কটা উন্নয়ন করার। এখন যদি করিডোরটা পাওয়া যায়, সেই সম্পর্কটা তারা ডেভেলপ করতে পারবে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, সেটি হচ্ছে আমাদের সীমান্তবর্তী এই প্রতিবেশী নতুন যদি কোনো দেশ হয়, এই দেশটি বাংলাদেশের জন্য আসলে কোন পর্যায়ে যাবে? আমাদের নিরাপত্তার ঝুঁকি এখানে কি কি আছে, ভবিষ্যৎ আমাদের টেকনিক্যাল বিষয়গুলো কি কি আছে, এগুলো প্রত্যেকটা বিষয় সুনির্দিষ্টভাবে অ্যানালাইসিস করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এটি সহজ বিষয় মোটেই নয়। সাহায্য করার অনেক ধরন আছে। বাংলাদেশ নিজে দায়িত্ব নিয়ে সাহায্যগুলো করতে পারবে আরাকান আর্মির সাথে যদি সে আলোচনাটি হয়। কিন্তু করিডোর দেয়া এবং সেটা অবমুক্ত করে দেয়া, সে যত শর্ত সাপেক্ষই হোক, বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারকে এটা নিয়ে ভাবতে হবে। এটা একদিনের বিষয় নয়, এবং এর সাথে ভবিষ্যৎ বাংলাদেশের নিরাপত্তা জড়িত, ভবিষ্যৎ বাংলাদেশের অখণ্ডতা জড়িত, সুস্পষ্ট কথা। তো সর্বোপরি আমরা জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ দিতে চাই। উনি বাংলাদেশে এসেছেন, মুসলিম জনগোষ্ঠীর সংস্কৃতিকে তিনি ধারণ করেছেন, একটা বেলা তিনি রোজার মতো রেখেছেন, এগুলোকে আমরা সম্মান জানাই। তিনি গণতন্ত্র এবং উন্নয়নের কথা বলেছেন, এবং এই গণতন্ত্র এবং উন্নয়ন যাতে বাংলাদেশে টেকসই হয়, এই বিষয়টি এখানে জড়িত। এবং কোনোভাবেই আমরা মনে করি না দেশে অস্থিতিশীলতা তৈরি করে অথবা দেশের রাজনৈতিক একটি ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে, এই সময়টাকে কাজে লাগিয়ে অন্য কোনোভাবে কেউ কিছু করবে, এটাও আমরা মনে করি এই সুযোগ কেউ পাবে না ইনশাআল্লাহ। সর্বোপরি দেশপ্রেমিক জনগণ সবসময়ই সমস্ত ন্যায্য কাজগুলোকে প্রশংসা করে, সহযোগিতা করে থাকে। আমরাও বলে থাকি আমাদের সরকার, বর্তমান সরকার জনগণের ন্যায্য যে বিষয়গুলো, রাষ্ট্রের যে ন্যায্য বিষয়গুলো, রাষ্ট্রের ভবিষ্যৎ প্রশ্নে যে বিষয়গুলো, এগুলো ধারণ করে জনগণের মতামত নিয়ে উপযুক্ত ভূমিকা রাখবেন, এবং একটি সুন্দর রাজনৈতিক ভবিষ্যৎ যাতে নির্মিত হয়, সংস্কারগুলো যাতে যথাযথ হয়, এবং কোনো বিষয় যাতে এমন না হয় যেটি নতুন সংঘাতের সূচনা করে, আবার এমনও না হয় যে অনেকে যেটা বলতে চাচ্ছেন যে বর্তমান পরিস্থিতি, জাতিসংঘের মহাসচিবের সফর এবং সর্বশেষ কথাবার্তা, এগুলোর মধ্য দিয়ে
এরকম আশঙ্কা যাতে তৈরি না হয় যে দেশে দীর্ঘমেয়াদী একটি অনির্বাচিত সরকার থাকে, এটাও আমরা চাই না। কিন্তু আবার সংস্কার চাই, এবং এমন কিছু সংস্কার চাই যেগুলো কোনো রাজনৈতিক সরকার করতে আগ্রহী নন। যে বিষয়গুলো নিয়ে সুস্পষ্ট মতামত এর আগে আমরা দিয়েছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।